আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত নতুন গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। সকাল সকাল পুলিশ স্টেশনের সামনে বেশ চিৎকার আর শোরগোল শোনা গেল। কোনো এক ভদ্রলোক থানায় আসা মাত্রই সরাসরি সেই থানার বড় কর্তার সাথে দেখা করতে চান। এভাবে একজন বিনা বাক্যালাপে সরাসরি ওনার সাথে দেখা করতে প্রবেশ করতে পারেন না জানান, আর থানার বাকি কর্মকর্তারা ওনাকে বাধা দিতে গেলে সেই নিয়ে বাঁধে সমস্যা। ব্যস্ত অফিসের বাইরে থেকে আসা ওনাদের কথাবার্তার সেই আওয়াজ শুনে বেশ বিরক্ত হয়ে ভেতর থেকে বললেন, আর কারোর কোনো বাধা সহ্য না করে এক প্রকার ঝড়ের গতিতে 1 বছর 28-29-এর ভদ্রলোক এসে উপস্থিত হলেন অফিসারের দরজার সামনে। এত দ্রুত ছুটে এলেন যে মনে হলো আরেকটু অসাবধান হলেই ভদ্রলোক নিজেকে সামলে নিতে অসফল হতেন। আসবো স্যার? বসুন। কি সমস্যা আপনার? বাইরে ওভাবে চিৎকার কেন করছিল? ভদ্রলোককে প্রথম দেখায় বড় সাহেবের মনে হলো ভদ্রলোক কোনো কারণে প্রচণ্ড চিন্তিত, বিধ্বস্ত আর ভীত। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার সারা মুখে। মাথার বাঁ পাশ থেকে গড়িয়ে পড়ছে সেই জলের ধারা। সাদা রঙের একটা কুর্তা আর বাদামি ট্রাউজারের সাথে 2 পায়ে 2 রকমের জুতো পরে সারা রাস্তা দৌড়তে দৌড়তে এসেছেন ভদ্রলোক। এত দ্রুততা ওনার ছিল যে এক পাটি জুতো সঠিকভাবে চিনে নিতে পারেননি। ভদ্রলোক আসা অবধি হাঁপাচ্ছেন। সম্ভবত বেশ খানিকটা দূর থেকেই দৌড়ে এসেছেন তিনি। আস্তে আস্তে। কি হয়েছে? আসুন, শান্ত হন। আগে জল খাবেন? হাঁপাতে হাঁপাতে ঘাড় নেড়ে সম্মতি জানায় সে। 1 গ্লাস জল তার দিকে এগিয়ে দিলে সে অতি দ্রুত সেই জল শেষ করে কথা বলতে শুরু করে। স্যার, আমার নাম রজত। আমার স্ত্রী গত 3 মাস ধরে নিখোঁজ। আজ এতদিন প্রচণ্ড মানসিক দোটানার মধ্যে থাকার পর আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ওর নিখোঁজের ব্যাপারে আমি আপনাদের কাছে ডায়েরি করতে এসেছি। আপনারা এর একটা সমাধান করে দিন। 3 মাস ধরে নিখোঁজ শুনে খুব স্বাভাবিক যে প্রতিক্রিয়া আসার কথা, সেইভাবে বড় সাহেব বললেন, আপনার স্ত্রী 3 মাস ধরে নিখোঁজ, আর আপনি আওয়াজ এসেছেন ডায়েরি করতে? এতগুলো দিন কিসের অপেক্ষা করছিলেন? না না স্যার, ঘটনাটা এমন স্বাভাবিক হলে আমি 3 মাস কেন 3 ঘন্টা খোঁজ না পেলেই চলে আসতাম আপনাদের কাছে। কিন্তু মূল ঘটনাটা আসলে ভীষণ অদ্ভুত রকম ভয়ঙ্কর আর জটিল। রজতের গলা ভার হয়ে আসে। ওর মনে হয় ওর নিজের বলা কথা ও নিজেই বিশ্বাস করতে চায় না। তবু প্রত্যেক দিন ওর সাথে যা ঘটে তা নিজের চোখে দেখার পর সেটাকে কল্পনা বলে উড়িয়ে দিতে পারে না। এমন ঘটনায় মানুষের সর্বপ্রথম নিজের প্রতি অবিশ্বাস জন্মায়। ভাবে হয়তো সবটাই তার মনের ভুল। রজতও তার ব্যতিক্রম নয়। চারপাশটা রজতের কাছে ভীষণ নিস্তব্ধ বদ্ধ ঘরের মতো মনে হয়। বাইরের কোনো শব্দ তার কানে পৌঁছয় না। শুধু নিজের বলা কথাগুলো ছাড়া বাকি পৃথিবী সমস্ত শব্দ কেউ মিউট করে দিয়েছে। বারবার নিজের গলার স্বর নিজের কানে এসে ঠেকে ছুরির ফলার মতো। রজত মনের সমস্ত শক্তিকে এক স্থানে পুঞ্জীভূত করে খানিকটা দীর্ঘশ্বাস নিয়ে মানসিক প্রস্তুতির সাথে তার জীবনের প্রতিটা দিনে ঘটে চলা এক অদ্ভুত অধ্যায়ের কথা ধীরে ধীরে খুলে বলে বড় সাহেবের সামনে। স্যার, আমার স্ত্রীর নাম শ্রীতমা, বয়স 27, সম্ভ্রান্ত উচ্চবংশের শিক্ষিত মেয়ে সে। গত 3 মাস আগে আমরা এখানে এসেছি ফ্ল্যাট কিনে। আগে থাকতাম মানিকতলার কাছে। প্রথম 1 সপ্তাহ বেশ ভালো মতোই কেটেছিল। কিছুই বুঝতে পারিনি, কোনো সমস্যা হয়নি। সমস্যাটা শুরু হয় 1 সপ্তাহ পর থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখি শ্রীতমা কোথাও নেই। আমি ঘুম থেকে উঠে বারবার ডেকেও কোনো সাড়া না পাওয়ায় সারা ঘর খোঁজাখুঁজি শুরু করি। ঘর থেকে রান্নাঘর, বাথরুম থেকে ফ্ল্যাটের ছাদ, কোথাও পাই না। ফোন করে দেখলাম যে ফোন পড়ে আছে ড্রয়ারের ভিতর, ঘরে কেউ নেই। এদিকে সেদিনই অফিসের ভীষণ গুরুত্বপূর্ণ মিটিং। আমি না উপস্থিত থাকলে আমার চাকরিও আর থাকত না। তাই সব কিছু ভুলে ফেলে আমি চলে গেলাম অফিস। একটু থেমে রজত আবার বলতে শুরু করে, হ্যাঁ জানি একটু অদ্ভুত শুনতে লাগছে বটে, কিন্তু বিশ্বাস করুন, আমি অফিস না গেলে সেদিন আমার চাকরি থাকতো না। স্ত্রী আর পরিবার নিয়ে তো রাস্তায় যেতে পারি না। তাছাড়া আমার বিশ্বাস ছিল
শ্রীতমা কোথাও যায়নি। অফিস থেকে ফিরেই আবার দেখতে পাবো, তাই চলে গেলাম সেখানে। তো দেখা পেলেন বাড়ি ফিরে? হ্যাঁ, অবশ্যই। ওই যে বললাম, আমার বিশ্বাস ছিল ওর প্রতি। সন্ধ্যায় ফিরে এসে দেখলাম আমাদের বিছানার উপরেই বসে আছে, পা দুটো মাটিতে রেখে। ও পরেছিল একটা নীল শাড়ি, আমারই কিনে দেওয়া সেটা। এ যাবৎ যতবার ওকে দেখেছি ওই নীল শাড়িতেই দেখেছি। কোথায় ছিলেন কিছু বলেছিলেন? না, শুধু বলেছিল যে ও এখানেই ছিল, আমি নাকি দেখতে পাইনি ঠিক মতো। তারপর রজত আরও বলে বড় সাহেবের সামনে, এই ছিল প্রথম দিন। এমন ঘটনা গত 3 মাস ধরে ক্রমাগত আমার সঙ্গে ঘটে চলেছে। আমি কাটিয়ে উঠতে পারছি না। প্রত্যেকটা দিন এই একই ঘটনা, প্রত্যেকটা দিন। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে অব্দি ওকে দেখতে পাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আজ অবধি এমন কোনো দিন যায়নি যে ওকে দেখতে পেয়েছি। আচ্ছা, ওনার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে জানেন কিছু? না না, কি বলছেন আপনি? কোনোদিনও না। শ্রীতমা আর আমি প্রেম করেছি 4 বছর। তখন থেকে আজ অবধি কোনোদিন আমি ছাড়া আর অন্য কারোর প্রতি তেমন কোনো আকর্ষণ বোধ দেখিনি ও। সন্ধ্যার পর কি কি করতে দেখেন ওনাকে? স্বাভাবিক গৃহবধূদের মতনই সব কাজ। নুপুর পড়তে ভালোবাসে শ্রীতমা। সারা বাড়ি ওই শব্দে ভরে থাকে। শ্রীতমার নীল শাড়ির রং যেন মিলে যায় ঘরের নীল রঙের সঙ্গে। মনে হয় ওই দেওয়ালের সঙ্গে মিলিয়ে দেওয়া। আমার খাবারের ব্যবস্থা করে মন করে। ওর মতন করে কেউ কখনোই আমার যত্ন নেয় না। আমার জন্য পছন্দের খাবার বানিয়ে নিয়ে আসে কষ্ট করে। ঠিক কখন থেকে আপনি অনুভব করেন আপনার স্ত্রী ঘরে নেই? রাতে কখনো ঘুম ভেঙে গেলে দেখতে পাই শ্রীতমা আমার দিকে ফিরে চেয়ে আছে। প্রতি রাতে না, বাট কখনো না কখনো এমন হয়েছেই। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার নড়াচড়ার কারণেই ওর ঘুম ভেঙে যায়, তবে প্রতিদিন এমনটা হতে ওকে জিজ্ঞেস করেছি আমি, আচ্ছা তুমি কি আমার কারণেই ঠিক মতো ঘুমাতে পারো না? না তো, এমন তো কোনো কারণ নেই। আমার তো এমনিই ঘুম ভেঙে গেছিল, এত ভেবো না তো তুমি। আমিও আর কোনো কথা বাড়াইনি। এরপর সকালে যখন আমার ঘুম ভাঙে তখন দেখি শ্রীতমা নেই, কোথাওই নেই। ওর সব জিনিসপত্র যেমন থাকবার তেমনটাই থাকে, ফোনটা পর্যন্ত রেখে যায় ড্রয়ারে। আপনি কখনো সকালে উঠে আপনার স্ত্রী কোথায় যায় দেখার চেষ্টা করেননি? স্যার, আমি কেন জানি না এই 3 মাসে একদিনও ভোরে ঘুম থেকে উঠতে পারিনি। অনেকদিন অ্যালার্ম দিয়েও রেখেছিলাম, কিন্তু তাও উঠতে পারিনি। বড় সাহেব সব ঘটনা শুনে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রেখে দিয়ে চলে যেতে বলেন রজতকে। আচ্ছা, এখন আপনি আসুন, কোনো প্রয়োজন পড়লে আপনাকে ডেকে পাঠান। হ্যাঁ স্যার, যখনই কোনো দরকার থাকবে আমাকে জানাবেন প্লিজ। আমি জানি এই কেসটা আপনাদের কাছে অদ্ভুত, অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। আমাকে হয়তো ভুল ভাবছেন আপনারা, কিন্তু বিশ্বাস করুন এগুলোর একটাও মিথ্যে নয়। আহা, ঠিক আছে, বললাম তদন্ত শুরু হবে। তিনি রজতকে দিয়ে ডায়েরি করিয়ে নিয়ে ওনাকে আশ্বস্ত করে জানান যে এই ঘটনার তদন্ত শুরু হবে আজ থেকেই। রাতে রজত বাড়ি ফিরে এসে যদি শ্রীতমাকে দেখতে পায় তবে যেন সঙ্গে সঙ্গে ওনাদের জানায়। এমন অদ্ভুত একটা ঘটনার সম্মুখীন হয়ে পুলিশ সুপার থেকে থানার সব লোকজনের মধ্যে বিষয়টাকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়। কারোর কাছে বেশ হাসির খোরাক হয়, তো কারোর কাছে গভীর আলোচনার বিষয়বস্তু। রজত বাড়ি ফিরে আসে। রজতদের 2 কামরার ফ্ল্যাট বাড়ি। বড় ঘরের সামনের জানলা ঢেকে থাকে একটা বড় গাছ। যতটুকু রোদ আসার কথা ছিল তার বেশিরভাগটুকু ঢাকা পড়ে গেছে গাছের আড়ালে। বাকি ফাঁকটুকু দিয়ে যত দূর দেখা যায় সবটুকু জুড়ে জনবহুল শহরের ব্যস্ত ট্রাফিক নজরে আসে। পাশের ছোট ঘরটা জুড়ে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকে বিভিন্ন বই। ওই এলোমেলো ছড়ানো ছিটানো জিনিসই রজতের ভালো লাগে। ঘরে ঢুকতেই রজত অবাক হয়ে গেল। বিছানায় বসে আছে শ্রীতমা। তুমি আজকেও তুমি সকাল হতেই চলে গিয়েছিলে? কেন এমন করো বলো তো? কোথায় যাও? আমার চিন্তা হয় তোমার জন্য। এভাবে না জানিয়ে দিনের পর দিন চলে গেলে আমার কষ্ট হয় শ্রীতমা। রজত পাগলের মতো একের পর এক প্রশ্ন করতে থাকে। ব্যস্ত হয়ে পড়ে তাকে নিয়ে। গত 3 মাসে এই প্রথমবার সে তার নিজের স্ত্রীকে দেখেছে সকালে সূর্যের আলোয়। কিন্তু এ কি,
হঠাৎ ওকে দেখে প্রথমে খেয়াল করেনি রজত। এখন একটু শান্ত হতে তার চোখে পড়েছে শ্রীতমার চেহারা। শ্রীতমা আজকেও বসে আছে সেই নীল রঙের শাড়ি পরে। শ্রীতমার শাড়ি বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, চোখে মুখে কপালে অজস্র কাটা ছেঁড়ার দাগ, নাক থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এলোমেলো খোলা চুলগুলো এসে পড়েছে বাঁ পাশের মুখ বেয়ে। হাতের নীল কাঁচের চুড়িগুলো ভেঙে গেছে, যে কয়েকটা আছে তা হাতের ভেতর পর্যন্ত ঢুকে গিয়ে বিঁধে আছে, চুইয়ে রক্ত ঝরছে তা থেকে। রজত চিৎকার করে ওঠে, শ্রীতমা, কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আমাকে বলোনি কেন? কিচ্ছু হয়নি, ভালো আছি আমি, এত ব্যস্ত হয়েও না তুমি। এই এতক্ষণ পর তার গলার আওয়াজ শুনতে পেল রজত। শ্রীতমার নিজের পরিচিত শান্ত গলাতেই কথাগুলো বলল। এত কঠিন আঘাত পাওয়ার পরও একজন মানুষ এমন নির্বিকার চিত্তে বসে থাকে কিভাবে? এ কথা বোধগম্য হলো না রজতের। বারবার কোথাও একটা খটকা লাগছে ওর। ওষুধ দিতে দিতে বারবার রজত শ্রীতমাকে জিজ্ঞেস করে, শ্রীতমা, তোমার ব্যথা করছে না? এত রক্তপাত হচ্ছে যে। না তো। চলো, হাত থেকে কাঁচগুলো বার করে নিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে নিজের হাতটা রজতের হাত থেকে ছিনিয়ে নিয়ে শ্রীতমা চোখ বড় বড় করে রজতকে উদ্দেশ্য করে বলে, কোথাও যাব না আমি। তার সেই শান্ত পরিচিত স্বর এখন আর নেই। সেই স্বর কাটিয়ে এখন যেন সে অপরিচিত কেউ। কি ভীষণ ভারী এক স্বর। শ্রীতমাকে এভাবে কোনোদিন শোনেনি রজত। রজত ভয় পেয়ে যায়। এভাবে বলছো কেন? তোমার কি কোনো অসুবিধে হচ্ছে? শ্রীতমার মুখের ওপর থেকে সেই ভীষণ লাল মেঘ সরে গেল। এবার আবার আগের মতো শান্ত এবং নরম সুরে কথা বলল। শ্রীতমাকে শান্ত করে সবেমাত্র পাশের ঘরে গেছে রজত নিজের কি একটা কাজে। রজত অনুভব করে পাশের ঘর থেকে, যে ঘরে শ্রীতমা বসেছিল এতক্ষণ, সেই ঘর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসছে। ক্রমে সেই শব্দ আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু এই শব্দ তো শ্রীতমার না। রজত জানে, বিশ্বাস করে ওই ঘরে আর কারোর উপস্থিতি নেই, তবু তার মন যেন মানতে চায় না। কয়েক মুহূর্ত অপেক্ষার পর ও যখন কোনো পরিবর্তন লক্ষ্য করে না, রজত ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যায়। শ্রীতমা, কই গেলে? শ্রীতমা, শ্রীতমা, আশ্চর্য, এই মাত্র তো এখানে ছিলে, কোথায় গেলে তুমি? রজত সারা ঘর, বারান্দা, এমনকি আলমারির ভেতর পর্যন্ত খুলে খুঁজতে থাকে। বাইরের দরজা বন্ধ। কোনোভাবেই যে শ্রীতমা ঘরের বাইরে যায় এ বিশ্বাস রজতের ছিল, তবু এখন কেন সে খুঁজে পাচ্ছে না সেটা বুঝে উঠতে পারে না। একটা জলজ্যান্ত মানুষ কি দিনের আলোর সাথে মিশে গেল? রজতের বুকের ভেতর কি যেন একটা অজানা আতঙ্কে কেঁপে ওঠে। মনে মনে সে নিজেকেই দোষ দেয়। হারিয়ে ফেললাম আমি শ্রীতমাকে, প্রতিদিনের মতন আবারও হারিয়ে ফেললাম আমি। ছোট বাচ্চা যেমন তার প্রিয় পুতুল খুঁজে না পেলে ছটফট করে, কান্নাকাটি করে, তাদের মতো করে রজত উথাল পাথাল করতে থাকলো সারা ঘর জুড়ে। নিজের কান্নার শব্দ ছাপিয়ে রজত একসময় শুনতে পেল নুপুরের শব্দ। লিভিং এরিয়াটুকু জুড়ে কেউ হেঁটে বেড়াচ্ছে। রজত পাগলের মতো ছুটে যায় লিভিং এরিয়ায়। শ্রীতমা, এলে? কোথায় তুমি? না, কেউ আসেনি। শ্রীতমা চলে গেছে প্রতিদিনের মতো। রজত জানে এই সময় কখনোই শ্রীতমার সাথে তার দেখা হয় না, তবু আজ যখন সে থানা থেকে ফিরে শ্রীতমাকে নিজেদের ঘরে দেখতে পেল, রজত হয়তো ভেবেছিল সব আগের মতো ঠিক হয়ে গেছে, এখন থেকে হয়তো আর প্রতিদিনের মতো হবে না। কিন্তু অচিরেই তার এই ভুল ভেঙে যাবে রজত আশা করেনি। রজত কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ল। ওর সমস্ত শরীর যেন ছেড়ে দিতে লাগলো, যেন ওর শরীর এখন আর ওর বশে নেই। চোখ বুজে আসছে আস্তে আস্তে। মাথার উপরে ফ্যানের দিকে চেয়ে সোফার পাশে বসে থাকতে থাকতে একসময় শুয়ে পড়ল মাটিতেই। মাথার ভেতরটা যেন ভার হয়ে এসেছে।
সারাদিনের সমস্ত কথা একে একে মনে পড়ছে, আর কানে আসছে ফ্যানের শোঁ শোঁ আওয়াজ। চোখ বুজে এলো ওর। চোখ বুজে শুয়ে তার আবছা মনে পড়ে শ্রীতমার সেই ভীষণ চোট পাওয়া মুখ, নাক থেকে ক্রমাগত গড়িয়ে চলা রক্তের স্রোত। চারিদিক অন্ধকার, সেখানে কিছুই দেখা যায় না, কেবল শ্রীতমার মুখ ছাড়া একটা বিশ্রী উগ্র গন্ধ পাওয়া যায় কেবল। শ্রীতমার সারা শরীরের ক্ষতবিক্ষত দাগ খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এক একবার ছুঁয়ে ছুঁয়ে দেখছে শ্রীতমার ক্ষত জায়গাগুলো। যে উগ্র গন্ধ সে বারবার পাচ্ছে, তাতে করে এতক্ষণ অন্য যে কারোর বমি এসে যাওয়ার কথা, কিন্তু রজতের এই গন্ধটাও ভালো লাগছে। শ্রীতমার পাশে বসে ও শ্রীতমার গন্ধ বলে মনে করছে সেটাকে। চারপাশের যে অন্ধকার তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেই অন্ধকার ভেদ করে বহু দূরে কেবল একটা লাল বিন্দুর মতো আলো দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে শ্রীতমাকে। কোথায় চলে গেলি তুমি? এই তো আমি তো কোথাও যাইনি, কোথাও যাই না আমি। তুমি আমাকে দেখতে চাইলে আমি আবার চলে আসবো তোমার সামনে। তোমার কষ্ট হয় না আমাকে ছেড়ে যেতে? কষ্ট কিসে? আমি তো তোমার কাছেই থাকি রজত, শুধু তুমিই দেখতে পাও না কেন? রজত বহু দূর থেকে একটা শেয়ালের ডাক শুনতে পায়। তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা। শ্রীতমার মুখটা আস্তে আস্তে বিকৃত হতে শুরু করে। ধীরে ধীরে মুখের ওপরের মাংসগুলো খসে খসে পড়তে থাকে মাটিতে, যেমনভাবে দেশলাইয়ের আগুনে সাদা কাগজ ঝরে পড়তে থাকে, পুড়তে থাকে একটু একটু করে, তেমন করে সাদা কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে একসময়। পরনের নীল শাড়িটা কেবল জড়ানো থাকে শ্রীতমার শরীরে, ঠিক সেই নীল শাড়িটাই যেটাকে প্রতিবার রজত শ্রীতমাকে দেখে। শ্রীতমার এই অবস্থা দেখে রজত নিজেকে আর সামলে রাখতে পারে না, ভীষণ চিৎকার করে ওঠে। প্রচণ্ড চিৎকারে যখন তার হুঁশ ফেরে, সে নিজেকে দেখে লিভিং এরিয়ার মাঝেই পড়ে আছে। স্বপ্ন দেখছিলাম আমি। শ্রীতমাকে স্বপ্নে এরকম বিশ্রী লাগছিল কেন? কি হয়েছে ওর? কিসের জন্য এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি? মাথার ওপরের ফ্যান আগের মতোই ঘুরছে, টেবিলের ওপরে রাখা বইটাও আগের মতোই আছে, কেবল দিনের আলো শেষে রাত নেমেছে শহরে। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হয় রজত। বড় ঘর থেকে ফোন বেজে ওঠে। থানা থেকে ফোন এসেছে। হ্যালো, রজতবাবু বলছেন। বড়বাবু আপনার সাথে কথা বলতে চান, ওনার প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিন। ফোনটা বড় সাহেবের দিকে পাঠানো হয়। হ্যালো, শ্রীতমা দেবী ফিরেছেন? হ্যাঁ স্যার, শ্রীতমা আজ প্রথমবারের জন্য সকালে এসেছিল স্যার। এই কথা শুনে বেশ অবাক হন বড় সাহেব। কি? পুরো ঘটনা বলুন, এখন উনি কোথায়? রজত বড় সাহেবকে দিনের সম্পূর্ণ কথা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে। সব শুনে রজতকে তিনি ফের প্রশ্ন করেন। মানে আপনি বলতে চান এত বড় শহরে বুকে বিকালের সময় আপনি শেয়ালের ডাক শুনেছেন? স্বপ্নের মধ্যে নিজের স্ত্রীকে পুড়ে যেতে দেখেছেন? আচ্ছা, এমনটা নয় তো যে শুরু থেকে শেষ অবধি আপনি যা দেখেছেন পুরোটাই স্বপ্ন? সকালে মোটেই কেউ আসেন, আর বাকিটুকু তো বলছেনই যে স্বপ্ন। না না স্যার, এমনটা কখনোই হতে পারে না। আমি আসলেই সবটা স্বপ্ন দেখিনি স্যার। যতটুকু স্বপ্ন ততটুকু আপনাকে বললাম আমি। সত্যি, আপনি কি বিশ্বাস করছেন আমার কথা? শুনুন, শ্রীতমা দেবী আসলে আমাদের ফোন করে জানাবেন, আর কোথাও যেতে দেবেন না সেইটুকু সময়। আমরা আসবো আপনার ঠিকানা, নিশ্চিন্তে থাকুন। বড় সাহেব ফোন রেখে দিতে রজত টুকটাক ঘরের কাজকর্ম করতে থাকে, আর মূলত সে অপেক্ষা করতে থাকে শ্রীতমার ফিরে আসা। একটু একটু করে সময় চলে যায়, কেউ আসে না। ফোনে 9টার অ্যালার্ম বাজে। খাবার আগের ওষুধটা মুখে দিয়ে রজত খেয়াল করে শ্রীতমার মতো কেউ একটা রান্নাঘরের দিকে আছে। আবছা একটা নীল শাড়ি যেন মনে হলো রান্নাঘরের পাশ থেকে দেখতে পাচ্ছে। রজতের ভেতরে একটা চাপানুতর কাজ করতে থাকে। একটা প্রচণ্ড ভয় আমাকে গ্রাস করছে।
রজত নিজেও বুঝে উঠতে পারে না। এখন কেন ভয় পাচ্ছি আমি তো শ্রীতমার জন্য পথ চেয়ে বসেছিলাম, আর যখন শ্রীতমা এখন ফিরে এলো আমি ওকে ফেস করতে পারছি না কেন? তখন দেখো ওই স্বপ্নটার জন্য কি? রজত মনে মনে নিজের সাথে নিজের একটা যুদ্ধ করে যাচ্ছে, নিজেকে বোঝাতে চাইছে। না না না, ওটা তো নেহাতি একটা দুঃস্বপ্ন। স্বপ্ন আমার সত্যি হয় নাকি? ক্লান্ত হয়ে কান্নাকাটি করে ঘুমালে মানুষ ওরম স্বপ্ন দেখবে, এটাই তো স্বাভাবিক। তবু যেন রজতের মনের ভেতর থেকে কেউ রজতকে বলে, আচ্ছা তাহলে গন্ধটা কি করে পেলাম? আমার স্পষ্ট মনে আছে সেই গন্ধ। এই গন্ধটাও আমার চেনা, কোথায় যেন পেয়েছিলাম একদিন। মানুষ তো জানি স্বপ্নে গন্ধ চিনতে পারে না, আর শিয়ালের শব্দ সেটাই বা শুনলাম কি করে? কি সব বাজে স্বপ্ন! শহরের ট্রাফিকের শব্দে যেখানে কান পেতে রাখা যায় না, সেখানে আমি কি শুনছি? একটা শিয়ালের আওয়াজ। রজতের মনের মধ্যে চলা এই সব প্রশ্ন উত্তরের পালা চলতে চলতে সে এক পা করে এগিয়ে চলতে থাকে রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজার দিক পর্যন্ত এসে বুঝতে পারে না শ্রীতমার কোনো চিহ্ন আজ নেই। রোজের মতো শ্রীতমা আজ আসেন। সকাল হতেই থানা থেকে ফোন আসে আবারও। গতরাতে শ্রীতমা ফিরেছে কিনা, গতরাতে আর কোনো সমস্যা হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। বড় সাহেব আরও জানান যে তারা আজ রাতে আসবেন রজতের বাড়িতে। হ্যাঁ শুনেছেন, আমরা আজ রাতে আপনার বাড়ি আসব। এছাড়া আপনার সাথেও দেখা করা প্রয়োজন। বেশ, আসুন তবে। ফোন রেখে অফিসার থানার অন্য অফিসারদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। বুঝলেন অফিসার ঘোষ, এমন বিচিত্র কেস আমি এ যাবৎ আগে কখনোই দেখি। স্যার, আমার তো মিস্টার রজতের উপর মারাত্মক সন্দেহ হচ্ছে। লোকটা কি অসুস্থ হতেও? এখনই বলা যায় না, তবে হ্যাঁ কথার মধ্যে প্রচুর অসঙ্গতি তো আছে। হঠাৎই একজন ভদ্রমহিলা সকালে উধাও হয়েছে আর সন্ধ্যায় ফিরে আসে। তো একদিন না দুদিন না 3-4 মাস ধরে একই ঘটনা ঘটে যাচ্ছে, আর কেউ কিছু জানে না। আর বাড়ির লোক ওনারা কিছুই জানেন না ব্যাপারে? কোনো বাড়িতে এমন হয় না অফিসার, ওনার বাড়িতে আজ একবার না গেলেই না, বুঝলেন? হ্যাঁ স্যার, সন্ধ্যার পর তবে। যেমন কথা তেমন কাজ। সন্ধ্যার পর এক ভ্যান পুলিশ থানা থেকে বেরিয়ে পৌঁছন রজতের ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকতেই অফিসারদের মনে হয় রজতের ফ্ল্যাট বাড়িটার চারপাশ বেশ থমথমে, স্যাঁতস্যাঁতে প্রকৃতির। এক বিরাট শহরের বুকে এত বড় আকাশচুম্বী ফ্ল্যাটের পরিবেশ এমন প্রাচীন অট্টালিকার মতো কেন লাগে, এ বিষয়ে পর্যবেক্ষণ না করলেও একটা অস্বস্তি তারাও অনুভব করেন। বৈজ্ঞানিক তত্ত্বের বিশ্বাসী মানুষরা সাধারণত যুক্তি, তর্ক, পরীক্ষা, প্রমাণ এইসব ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করেন না, আর সম্ভবত বিশ্বাস করেন না বলেই এমন অনেক কিছু থাকে যা চারপাশে তাদের চোখের সামনে থেকেও টের পায় না। টের পেলে হয়তো জানতেন ফ্ল্যাটের ভেতরের এই পরিবেশ থাকার কথা নয়। সাদা দেওয়াল জুড়ে সুন্দর কিছু হাতের কাজ, ঘর সাজানো জিনিস ঝুলছে। তার পাশ দিয়ে বড় ঘরে প্রবেশ করতে হয় রজতদের। বড় ঘরে প্রবেশ করতেই ওনারা যা দেখলেন তাতে সম্পূর্ণ কেস এক লহমায় বদলে যায়। কেসের মোড় এক মুহূর্তে ঘুরে যায়। এটা কি দেখছি? ঘরের একটা দেওয়াল জুড়ে টাঙানো আছে এক নারীর পোর্ট্রেট। তাতে ঝুলছে একটা বহু পুরনো গোলাপের মালা। ছবিতে যে নারী আছে আর সেদিন যে নারীর ছবি রজত ডায়েরি করার সময় দেখিয়ে এসেছেন, ওই দুই ছবি একজনেরই। রজত অবাক হয়ে যায় বড় সাহেবের এই প্রশ্নে। জিজ্ঞেস করে ওনাদের, কি হয়েছে স্যার? এ তো শ্রীতমার ছবি, আপনারা তো দেখেছেন আগে। দেখেছি মানে এত বড় দেওয়াল জোড়া ছবির মানুষটার গলায় মালা কেন? রজত যেন ওই প্রথমবার লক্ষ্য করে সেই গোলাপের মালার দিকে। এর আগে যেন সে কোনোদিন দেখেইনি এই মালা ঝুলতে। জিভ কামড়ে আফসোস জানায় রজত। এ দেখুন তো, এ কি ভুলটাই না আমি করে ফেলেছি। আসলে গলার মালাটা কেন ঝুলছে বলুন তো? একটু থেমে সবার সামনে ছবির দিকে এগিয়ে গিয়ে ছবিটার থেকে পুরনো গোলাপের মালাটা খুলতে খুলতে সে আরও বলে,
আমি না কিছু কিছু জিনিস কেমন যেন এলোমেলো করে ফেলি, জানেন তো, মানে ভুলে যায় কিছু জিনিস। এই যে দেখুন না, এই ঘরে বইপত্র একেবারে লণ্ডভণ্ড যাকে বলে। যাই হোক, এমন করেই কাটে আমাকে, কিছু মনে করবেন না স্যার। বলে এক অদ্ভুত ধরনের বোকা বোকা পাগল পাগল হাসি হাসে। ঘটনাটা যতটা অদ্ভুত ততটাই সন্দেহজনক ঠেকে বড় সাহেবের কাছে। উনি পাল্টা প্রশ্ন করেন, আপনার কাছে আপনাদের দুজনের পরিবারের যার যার নম্বর আছে আমাদের দিন, ওনাদের সাথে কথা বলবো। এদিকে সারা বাড়ি পুলিশি তল্লাশি চলতে থাকে এই ঘটনার পর থেকে। কেউ এখন আর বিশ্বাস করতে চান না রজতের কথা। সারা বাড়ি জুড়ে থানা থেকে আসা পুলিশেরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে তদন্ত করতে থাকেন। পুরনো আলমারি থেকে রান্নাঘর, ঘরের প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন ওনারা। আলমারি থেকে একে একে নামানো হয় পুরনো জামাকাপড়, শাড়ি, বেরিয়ে আসে একাধিক ডকুমেন্টস, বেরিয়ে আসে লকারের মধ্যে থাকা শ্রীতমার ডেথ সার্টিফিকেট। তাতে স্পষ্ট করে লেখা আছে নাম, পরিবার, পরিচয়, ঠিকানা, কারণ, তারিখ। নাম শ্রীতমা বৈদ্য, তারিখ 16ই ডিসেম্বর 2023, কারণ গাড়ি দুর্ঘটনার কারণে অতিরিক্ত রক্তপাত, স্বামী রজত বৈদ্য। এ কি দেখছি, শ্রীতমা দেবী তো মারা গেছেন গত ডিসেম্বর। আর আপনি কিনা বলছেন শ্রীতমা দেবী রোজ রাতে আসে আর সকালে উধাও হয়ে যায়। সেই সার্টিফিকেট দেখার পর রজত যেন ইহ জগতে ফিরে আসে। এতক্ষণের যে পরিচিত রজতের ছবি ওনারা দেখেছিলেন, সেই উনির থেকে এখনের উনি সম্পূর্ণ আলাদা। বড় সাহেবের হাতে সেই সার্টিফিকেট দেখা মাত্র সে চমকে ওঠে। টেবিলে ঠেস দিয়ে মাথাটা পেছন দিকে এগিয়ে দেয় রজত। বড় সাহেব সহ বাকিদের অভিব্যক্তি দেখে সে চুপ করে দাঁড়িয়ে শোনে তাদের কথাবার্তা। হঠাৎ যেন তার সব কিছু টপ করে মনে পড়ে গেছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হতভম্বের মতো সে জানতে চায়, শ্রীতমা মারা গেছে, তাই না? ও আর ফিরে আসবে না, তাই না? ঠিক এই সময় পাশের ঘর থেকে এক চিঠি হাতে ঘরে প্রবেশ করেন এক অফিসার। বড় সাহেবের হাতে সেই চিঠি দিলেন। উনি পড়ে দেখলেন, তাতে লেখা ছিল, প্রিয় পরিবার, গত ডিসেম্বরে হঠাৎ ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় শ্রীতমার চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি নিজেকে সামলানোর চেষ্টা করে আমি ক্লান্ত। আমার সারাক্ষণ মনে হয় শ্রীতমা আছে, এই ঘরেই আছে, আমার পাশেই ওকে অনুভব করতে পারি। সেদিন শ্মশানে পুড়ে যাওয়ার সময় হাড়গোড় পুড়ে যাওয়ার যে গন্ধটা আমি পেয়েছিলাম, ওইটাই আমার স্মৃতিতে শ্রীতমার গন্ধ হিসেবে থেকে গেছে। আমি প্রায়শই সেই গন্ধ পাই। রাত বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সেসবের তীব্রতাও বাড়তে থাকে। আমি জানি আমি ভুল, আমার মনের ভুল, কখনো আমার চোখে। সেদিন যে নীল শাড়িটা শ্রীতমা পরেছিল, ওইটা ওই দিন আমিই ওকে উপহারে কিনে দিয়েছিলাম। আমার চোখের সামনে কেন জানি না সেই নীল শাড়িটার আবছা ভেসে আসে। একটা নীলচে নীলচে কিছু আমার সামনে আসে। বাইরের ওই যে গাছটা ঘরের ভিতর থেকে দেখা যায়, ওই গাছটায় কিছু একটা ঘটে যা আমি বুঝতে পারি না, আমার মনেও থাকে না। শুধু বুঝতে পারি যে কিছু একটা তো ঘটে। তোমাদের আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, তোমরা ওকে ভূত প্রেত প্রমাণ করবে ভেবে। জানি না কতটা সহজভাবে মেনে নিতে পারবে যে এই সমস্যা কোনোটাই ভূত প্রেত নয়, সমস্যাটা তোমাদের ছেলের মনের। এই সংশয় আমার মনে বাসা বেঁধেছে। তোমাদের খোলাখুলি তাই কিছু বলতে চাই। ডাক্তার দেখাতেও ইচ্ছে করে না। মিথ্যে হলেও শ্রীতমাকে আমি অনুভব করতে পারি একটু সময়ের জন্য। সে অনুভবকে আমি হারাতে চাই না। আমি আসলে ভয় পেয়েছি, শ্রীতমাকে যদি আর কখনো দেখতে না পাই। আমাদের সন্তান ওর গর্ভে ছিল, এ কথা আমি আগের দিন রাতেই জানতে পেরেছিলাম। শাড়িটা কিনে দিয়েছিলাম সেই আনন্দে। এই আনন্দ আমি আর ধরে রাখতে পারলাম না। আচমকা এক গাড়ি আমাদের সামনে এলো আর এত বিশ্রীভাবে ধাক্কা দিল যে আমি ভীষণ জোর ব্রেক কষতে গিয়েও পারলাম না। প্রচণ্ড আঘাতে শ্রীতমার কত রক্তপাত হয়েছিল তা তোমরা নিজেরাও দেখেছ। প্রথমবার বাবা হতে চলার আনন্দ এক মুহূর্ত তছনছ করে আমার মানুষটাকেই চলে যেতে হল। আমি আর মেনে নিতে পারছি না। এই যাবৎ বারংবার দোষ দিয়েছি নিজেকে, নিজের অসাবধানতাকে।
কেন আরেকটু সতর্ক হইনি আমি? কেন? বারবার ভেবেছি আমি, এই বাড়ি শ্রীতমার প্রাণীর ছিল। এক সপ্তাহেও যতটুকু সাজাতে গোছাতে পেরেছিল, আমি 1 বছরেও পারতাম না। শ্রীতমাকে হারিয়ে আমার দিনগুলো পাগলের মতো কাটে, কেমন যেন উথাল পাথাল করে। আমি বোঝাতে পারবো না, তোমাদেরকেও না, এমনকি পৃথিবীর কাউকে না। তাই আমার সিদ্ধান্ত, আমিও শ্রীতমার কাছেই চলে যাব, আত্মহত্যা করব। আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবো একমাত্র আমি, রজত বৈদ্য। আমাদের জন্য প্রার্থনা করো, তোমাদের কুপুত্র রজত। তারিখের জায়গাটা ফাঁকা। সম্ভবত রজত বহুদিন আগে থাকতেই প্ল্যান করে রেখেছিল, শুধু ঘটনা যেদিন ঘটাবে সেই তারিখ লিখে দেবে এমন কিছু ভেবে। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা কাজ করছিল এতক্ষণ। অফিসাররা আর 1 মুহূর্ত দেরি না করে ফোন করেন রজতের মাকে। রজতের মাও স্বীকার করেন শ্রীতমার মৃত্যুর কথা, তার ছেলের স্ত্রীর প্রতি ভালোবাসার কথা। কিন্তু তারা যে বিষয়ে অবগত ছিলেন না সেটা হলো রজতের এই সমস্যার কথা, রজতের বারবার শ্রীতমাকে দেখতে পাওয়ার কথা। আমরা এক্ষুনি আসছি ওর বাড়িতে। স্যার, দয়া করে এই মুহূর্তে ওকে একা ছেড়ে রাখবেন না। যত শীঘ্র সম্ভব আমরা আসছি। ঘটনা এতটুকু পর্যন্ত হলে হয়তো বা ব্যাপার ছিল না, স্বাভাবিক ঘটনা বলে মেনে নেওয়া যেত। সব কিছুকে চমকে দিয়ে আরও যা যা তথ্য উঠে এলো, তাতে করে সবার মনে হলো এখনও জল গড়াতে অনেক বাকি। পুলিশের কাছে প্রথম ঝটকা ছিল রজতের বাড়ি এসে তার স্ত্রীকে মৃত হিসেবে জানা, রজতের আত্মহত্যা করার প্ল্যান সম্পর্কে অবগত হওয়া আর রজতের মানসিক সমস্যা সম্পর্কে অবগত হওয়া। কেস হয়তো এখানেই ক্লোজ করে দেওয়া যেত, তবু কি যেন মনে হতে ওনারা বিল্ডিংয়ের আশপাশের সব ফ্ল্যাটে একবার করে জিজ্ঞাসাবাদ করার জন্য গেলেন। পাশের ফ্ল্যাটে নক দিতে বেরিয়ে এলেন এক মধ্যবয়সী গৃহবধূ। নমস্কার, থানা থেকে আসছি কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। গৃহবধূ বিল্ডিংয়ের সামনে পুলিশ ভ্যান আর পাশের ফ্ল্যাটে পুলিশ প্রবেশ করা দেখে যতটা ভয়ে ছিলেন, তাকে হঠাৎ জিজ্ঞাসাবাদ করা হবে শুনে আরও ভয় পেয়ে গেলেন। ধমক গিলে বললেন, আপনার পাশের ফ্ল্যাটে যিনি থাকেন তার সাথে আপনাদের সম্পর্ক কেমন? ওনাদের সঙ্গে বিল্ডিংয়ের কারোরই সম্পর্ক তেমন ভালো না। ওনারা কারোর সাথে কথা বলেন, নিমন্ত্রণ করলেও আসেন, কোনোদিন নিজে থেকেও আসতে বলেন। তবে বাড়ির বউটি বেশ ভালো, যদিও বহুদিন হলো সেও আর কথা বলেনি, শুধু তার হাজবেন্ডকেই বের হতে। মাঝে মাঝে আওয়াজ আসে যদি দুজনের, ওইটুকু। আপনারা জানেন না কিছু ব্যাপারে? কোন ব্যাপারে জানার কথা বলছি, যদি একটু বলতেন। আপনারা জানেন না যে ওই বাড়ির মিসেস বৈদ্য প্রায় 3 মাস আগে মারা গেছে? গৃহবধূ চমকে উঠলেন। এক মুহূর্তে মাথা ঘুরে যায় ওনার। থতমত খেয়ে নিজেকে সামলাতে পেছন থেকে চেপে ধরেন নিজের কোলাপসিবল গেটটা। কি কি বলছেন আপনারা? দয়া করে বলুন, আপনারা যা বলছেন তা সত্যি না। আমি 1 সপ্তাহ আগেই শ্রীতমাকে ছাদে দেখেছি, ওদের কাপড় মেলতে গিয়েছিল। কথা হয়নি ঠিকই, কিন্তু দেখেছি আমি ওকে। শুধু তাই নয়, গত 3 মাসে আমি বহুবার ওকে দেখেছি। পুলিশের আওয়াজে আশপাশের লোকেরা সবাই এসে জড়ো হয়েছিলেন ততক্ষণে। সবাইকে চমকে দিয়ে ওনারা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেন ওনারা সবাই শ্রীতমাকে দেখেছে, তাও একবার নয়, বহুবার। স্যার, আমি ওনাকে কাল ওনাদের বাড়িতেই দেখেছি, একটা নীল রঙের শাড়ি। স্যার, স্পষ্ট মনে আছে। আমাদের বারান্দা থেকে ওনাদের বারান্দার কিছু অংশ তো দেখা যায়। উনি ওনাদের গাছের পরিচর্যা করছিলেন। আমি কয়েকদিন আগেই দেখেছিলাম, মনে হচ্ছে ছাদ থেকে নামতে। ফ্ল্যাটের লোকজনের এত কথা শুনে বিশ্বাস করার কোনো উপায় নেই যে ওদের শ্রীতমা মৃত। এত কিছুর পর তাদের কাছে শ্রীতমা সম্পর্কিত এমন কথা যে অবিশ্বাস্য। শুধু তাই না, শ্রীতমার কিভাবে আর কবে মৃত্যু হয়েছে এ বিষয়ে তারা কেউ জানেনও না। চারপাশে গুজব ছড়াতে থাকে ধীরে ধীরে। ফিসফিস করে একে অন্যকে বলতে থাকে, আরে আরে ভূত দেখলাম নাকি? বলিস কি? শেষমেশ ভূতের বাড়িতে পরিণত হলো আমাদের ফ্ল্যাট। নানাবিধ আলোচনা ছেড়ে সবাই কয়েকজন জায়গা ছেড়ে দিয়ে চলে যায় যে যার ঘরে। অফিসাররা বুঝতে পারে সাধারণ মানুষ বিষয়টাকে ভৌতিক বলে ভেবে নিয়েছে।
এই অবস্থায় বাড়তি কিছু জানতে চাইলে পরিস্থিতি অন্য রকম হতে পারে ভেবে ওনারা তখনকার মতো বিদায় নেন ফ্ল্যাট থেকে। ঠিক করেন পরে এসে এই ঘটনার তদন্ত করা যাবে আবার। ওনারা চলে গেলেও থেকে যান শুধু একজন কনস্টেবল। রজতকে সুস্থভাবে পরিবারের হাতে তুলে দিয়ে তারপর উনি আসবেন এমনটাই কথা হয়। কিছুক্ষণ পরেই চলে আসে রজতের পুরো পরিবার, রজতের মা, বাবা এবং একমাত্র বোন মিলি। বাবা, তোর কি হয়েছে রে? ঘরে প্রবেশের সাথে সাথে রজতের মা ভীত আর বিধ্বস্ত হয়ে দৌড়ে এসে বড় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন ওকে। মা ছেলে মিলে নিজেদের জীবনের যত দুঃখ, যত ক্ষোভ সব কান্নার জলের সাথে ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করতে থাকে। সাথে যোগ দেয় ওদের বাবা আর মিলিও। পরিবারের সবাই একসাথে যখন নিজেদের অনুভূতিগুলো অনুভব করে, একসাথে হাসে বা একসাথে মিলে কাঁদে, তখন মনের জমে থাকা কত না বলা কথা একে একে বেরিয়ে আসতে থাকে, যে কথাগুলোর কোনো ধ্বনি থাকে না, কোনো শব্দ থাকে না, কোনো বাক্য থাকে না, মুখ ফুটে বলতে হয় না সেসব কথা। সন্ধ্যা নেমে আসে শহরে। মিলির বড় ঘরের পোর্ট্রেটটা দেখতে একদম ভালো লাগে না। বৌদির সাথে সুসম্পর্ক থাকলেও বারবার একজন মৃত মানুষের ছবি এত বড় আকারে সাজানো থাকবে আর তাতে বারবার চোখ পড়লে মনে মনে বেশ অস্বস্তি হয় ওর। দাদা কেন যে এত বড় একটা ছবি ঘরের ভেতর রেখেছে জানি না। চোখগুলো দেখলে কেমন জ্যান্ত একজন মানুষ তাকিয়ে আছে বলে মনে হয়। মুখের হাসিটাকে বিশ্রী, বেশিক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় মানুষটাও তোমার দিকে তাকিয়ে হাসছে। এমন একটা ছবি ঘরের মধ্যে রাখলে নেগেটিভ একটা ফিল তো আসারই কথা। মিলি আর বসে থাকতে পারে না, সে পাশের ঘরে চলে যায়। রজতের মাও রান্নার কাজে ব্যস্ত আর বাবা লিভিং এরিয়াতে বসে কাজ করছে। অর্থাৎ বড় ঘরে এখন এই মুহূর্তে আছে কেবল রজত। কিছুক্ষণের মধ্যেই পাশের ঘর থেকে কয়েক জোড়া চুড়ি আর নুপুরের আওয়াজ ভেসে আসে। বাড়িতে কিছু পড়েছে, কোত্থেকে আসছে এই আওয়াজ? রান্নাঘর থেকে রজতের মা আর মিলিও এগিয়ে আসে বড় ঘরের দিকে। বিছানার উপর এক নীল শাড়ি পরা কাউকে বসে থাকতে দেখেন তারা। মাথার উপর পর্যন্ত ঢাকা আছে নীল ঘোমটায়। দরজার দিকে পেছন ফিরে সে তাকিয়ে আছে বাইরের গাছটার দিকে। মাঝে মাঝে হাতের চুরির আওয়াজ ভেসে আসছে, একটু নড়াচড়া করলেই ভেসে আসছে নুপুরের আওয়াজ। সম্পূর্ণ নিস্তব্ধ এক ফ্ল্যাটে এইটুকু ছোট ছোট আওয়াজও ভীষণ ভারী লাগছে কানে। প্রায় 30 সেকেন্ড মতো একভাবে তাকে বসে থাকতে দেখে মিলি আর রজতের মা। তার মায়ের হাতে থাকা রান্নার খুন্তিটা মাটিতে পড়ে যায় এক সময়। নীল শাড়ি পরা সেই মানুষটা পেছন ফেরে সেই আওয়াজে। পরিবারের লোক আবিষ্কার করে তাদের ছেলেকে। কপালে লাল টিপ আর ঠোঁটে গাঢ় রঙের একটা লিপস্টিক এলোমেলোভাবে পড়েছে রজত। নীল শাড়ি কোনোভাবে গায়ে জড়ানো রয়েছে। নিজের ছেলেকে ওভাবে আবিষ্কার করার পর জ্ঞান হারান রজতের মা। এদিকে রজত তখনও জানে না ও কি করছে। ও এমন একটা আচরণ করতে থাকে যেন সে রজত না, তার ভেতরে বাস করছে শ্রীতমা। মাকে পড়ে যেতে দেখে তাড়াহুড়ো করে মাটিতে নেমে এসে মিলিকে উদ্দেশ্য করে বলে, মিলি, তুমি একটু জল নিয়ে এসো। মা, কি হয়েছে আপনার? রজত এই মুহূর্তে নিজের সত্তায় আর নেই। ও নিজের অজান্তেই নিজের মনের মধ্যে শ্রীতমার সত্তাকে বাস করিয়েছে। রজত ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার এর পেশেন্ট, যেখানে কোনো ঘটনায় প্রচণ্ড শক পেয়ে অথবা কোনো পূর্ববর্তী জীবনের ঘটনার ফলে এবং দীর্ঘ সময় ধরে মনের ভেতরে সেই দুঃখ কষ্টকে জমাতে জমাতে মানুষ নিজের ভেতরে একাধিক সত্তাকে লালন পালন করতে থাকে। রজত শ্রীতমার আকস্মিক মৃত্যুকে সহ্য করতে পারেন। শ্রীতমার অনুপস্থিতি সে মেনে নিতে পারেন। এভাবে দীর্ঘ সময় চলার পর সে শ্রীতমা হয়ে উঠেছে। শ্রীতমার মতো সাজগোজ করে অনেকটা সময় শ্রীতমা হয়েই কাটায় রজত। সুতরাং তার গল্পের নায়িকা যে সন্ধ্যের পর আসে আর ভোর রাতে চলে যায়, তার কেউ না, রজত নিজেই তা করে। নিজেই শ্রীতমা সে যে সময় কাটায়। সকালে তার এসব কিছুই মনে না থাকলে সে নিজেকে রজত হিসেবে আবিষ্কার করে, শুধু অনুভব করে শ্রীতমার অনুপস্থিতি। এই পুরো ঘটনা এখন সবার কাছে জলের মতো স্বচ্ছ। রজতের গল্পে রজত নিজেই শ্রীতমা হয়ে উঠেছে সবার সামনে। দাদা, কি করছিস তুই? এভাবে কেন সেজেছিস? রজত নিজের সমৃদ্ধ ফিরে পায়।
ঠিক এই সময় একটা অদ্ভুত জিনিস মিলির নজরে আসে। একটা খুব আবছা সাদা ধোঁয়ার মতো জিনিস যেন রজতের ভেতর থেকে বেরিয়ে মিলিয়ে যায় ঘরের মধ্যে। রজত দুর্বলের মতো নেতিয়ে পড়ে। দাদা, রজতের পরিবারে যেন অভিশাপ লেগেছে। খারাপ সময় কাটতেই চাইছে না যেন। রাতে আর বিশেষ কোনো ঘটনা ঘটে না বাড়িতে। তার মায়ের জ্ঞান ফিরে এলে রজতের বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। মিলি সব জিনিসপত্র রজতের শরীর থেকে একে একে খুলে আলমারি বন্ধ করে চাবি নিজের কাছে রেখে দেন রজতের মা। রজতও নিজের সত্তায় ফিরে এলে বেমালুম ভুলে যায় কিছুক্ষণ আগে সে কি করেছে সেই সব কথা। রজত ভুলে যায় একটু আগে সে কার সাথে কি কথা বলেছে, যেন ওইটুকু সময় তার স্মৃতি থেকে লোপ পেয়ে যায়। মিলির কিন্তু পুরো ব্যাপারটাই শুধু তার দাদার মানসিক সমস্যা বলে মনে হয় না। মিলি যখন সকালে একা ঘুম থেকে উঠে রান্নাঘরে চা বানাতে যায়, তখন তার মনে হয় কেউ যেন একজন রয়েছে তাদের আশেপাশে। আর এখানে আসা অবধি সে অনুভব করেছে যখনই তার মনে হয় কেউ একজন রয়েছে তার আশেপাশে, তখনই একটা উষ্ণ বাতাস অনুভব করতে পারে সে। ভীষণ গরম সেই বাতাসের মধ্যে একটা ভারী পরিবেশ তৈরি হয়। চা করতে এসে বারবার তার চোখ যায় নিজের পেছন দিকে, দরজার বাইরের দিকে। কেউ যেন তাকে লক্ষ্য করছে, তার গতিবিধির তদারকি করছে। মিলি নিজের মন হালকা করতেই গুনগুন করে গান করে। চা করে সেটা দাদার ঘরে নিয়ে যেতে গেলে তার চোখ আবার সেই ছবির দিকে পড়ে। কি ব্যাপার, ছবিটার চোখ দুটো এখন অন্যরকম লাগছে কেন? কেন যেন মনে হচ্ছে ছবিটার চোখ দুটো তাকিয়ে আছে আমার ঘুমন্ত দাদাটার দিকে। আর হাসিটাও আগের মতো চড়া নেই, যেন গ্রাস করতে আসছে। এক মুহূর্ত আর থাকতে পারে না মিলি। চায়ের কাপটা হাত থেকে দুম করে পড়ে যায় মাটিতে, ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কাপটা। চায়ের কাপ পড়ে যাওয়ার আওয়াজে রজত ঘুম থেকে উঠে পড়ে। ঘুম চোখে নিজের বোনকে সে আবিষ্কার করে তার মৃত স্ত্রীর ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে। ওর হাত পা কাঁপছে, বোঝা যাচ্ছে কোনো কিছুর জন্য বা কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে মিলি। নিজের জায়গা থেকে পর্যন্ত এক চুল এদিক ওদিক নড়তে পারছে না। মিলিকে এই অবস্থায় দেখে তার ভয় কাটানোর চেষ্টা না করে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দেয় সে। প্রচণ্ড খুশি হয়ে রজত মিলিকে এভাবে দেখে। ঘুম থেকে উঠে খ্যাক খ্যাক করে হাসে সে, হাততালি দিয়ে ফিসফিস করে মিলিকে বলতে থাকে, বেশ হয়েছে, বেশ হয়েছে। কেন এসেছিস? হ্যাঁ, কেন বিরক্ত করছিস আমাদের? দিব্যি তো সুখে ছিলাম আমরা, তোরা এসে কেন আমাদের আলাদা করছিস? ভোগ এবার। এবারেও রজত হাততালি দিয়ে হেসে ওঠে। এতক্ষণের আওয়াজে ঘর থেকে রজতের মা আর বাবাও এসে গিয়েছে। বাকি কথাগুলো তাদের সামনেই রজত ওর বোনকে বলে। ও কিন্তু খুব রেগে আছে, তুই বারবার ওর উপর নজরদারি করছিস না? মেরে দেবে ও তোকে। বেশ হবে, মর তুই মর। রজতের মতো বোন প্রিয় ছেলেটির থেকে এমন কথা শুনে বাড়ির লোক ভাবে রজত বদ্ধ উন্মাদ হয়ে গেছে। ও নিজের অজান্তে এসব বানিয়ে বানিয়ে ভেবে যাচ্ছে ওর চিকিৎসার প্রয়োজন। কি সব বলছিস তুই? নিজেও জানিস না তোর বোন মিলি, ওকে তুই মরার কথা বলিস? মিলি আবারও লক্ষ্য করে সেই ছবিটার দিকে। সে দেখে তার আগের জায়গায় ফিরে এসেছে ছবিটা। চোখ আর ঠোঁটের পরিবর্তন সে নিজের চোখে দেখতে পায়। চিৎকার করে ওঠে মিলি, মা, ওই দেখো, ওই দেখো ছবিটার চোখগুলো কেমন মুভ করছে। রজতের মা যতক্ষণে ছবির দিকে তাকান ততক্ষণে ছবিটা আবার তার আগের জায়গায় ফিরে গেছে। কিন্তু কেউ কোনো পরিবর্তন লক্ষ্য করতে না পেরে ভাবে মিলি হয়তো বা ভুল দেখেছে। এই বিষয়কে বিশেষ আমল দেয় না কেউ, শুধু রজত মিটিমিটি হাসতে থাকে। খাবার টেবিলে এসে এখানে কথাবার্তা চলে চারজনের মধ্যে। পরিবেশকে হালকা করতে সবাই স্বাভাবিক থাকার চেষ্টা করে, যেন কিছুই হয়নি সকাল থেকে, সব কিছুই চলছে ঠিকঠাক। কথা চলে দেশের খবর নিয়ে, ক্রিকেট নিয়ে, নতুন রিলিজ হওয়ার সিনেমা নিয়ে। এত সব কথায় বাড়ির বাকি 3 জন সদস্য অংশগ্রহণ করলেও তুলনামূলক চুপচাপ থাকে রজত। প্রয়োজনের অতিরিক্ত কথা সে কখনোই বলে না। এ কারণে তার বিশেষ বন্ধুও নেই। বন্ধু বলতে আছে একটা পরিবার, তারাই ওর সব। কিন্তু আজকাল তাদের সাথেও বিশেষ কথা বলে না সে। বেশ খানিক্ষণ চুপচাপ থেকে রজত সবাইকে থামিয়ে প্রথম কথা বলে, আমি আজকাল ওকে দেখতে পাই,
একটা আওয়াজ পাই আমি। সে আওয়াজ কিসের আমার মনে আছে, একটা শিয়ালের আর কিছু ঝিঝি পোকার। সেদিন যখন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন দূর থেকে ভেসে এসেছিল ওই আওয়াজ। প্রতি রাতেই সেই শব্দ আসে আমার কানে। শোন বাবা, তুই যা দেখছিস শুনছিস তা যে সব তোর মনের ভুল, এ কথা কি তোর বিশ্বাস হবে? এই, আমি যা বলছি তা মন দিয়ে শুনবে, হ্যাঁ হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বল, শুনছি আমরা। শ্রীতমার মতন কেউ হয়তোবা শ্রীতমা নিজেই হাঁটতে থাকে সারা ঘর জুড়ে। ওর পায়ের নুপুরের শব্দ শুনতে পাই আমি, দেখতেও পাই। কাল কাল দেখতে পেয়েছিলি? হ্যাঁ, ও ঘরের এক কোণে চুপটি করে বসেছিল। মায়ের দিকে তাকিয়ে রজত বলে, জানো মা, শ্রীতমার অনেক কষ্ট হয়, অনেকটা কেটে গেছে তো, ব্যথা পায় এই জন্য। টিপ টিপ করে রক্ত বের হয় নাক দিয়ে। মাথার যে দিকটা থেতলে গিয়েছিল ওই দিকটায় চুলগুলো এসে পড়ে থেতলানো জায়গাটা আমি আর দেখতে পাই না। আমাকে বলে না কিছু, শুধু তাকিয়ে থাকে। তোর সাথে ওর কথা হয়? হ্যাঁ, হয়তো। ও তো আমাকে ছেড়ে যেতে পারে না, ভাবেও চলে গেলে আমার কি হবে। খুব ভালোবাসে না আমাকে, কিন্তু ওর অনেক কেটে গেছে। ওষুধ কিনে আনবো আজকে আমি, ওর নাকে মাথায় লাগাতে হবে তো। রজতের পরিবারের বিশ্বাস তাদের ছেলে সম্পূর্ণভাবে উন্মাদ হয়ে গেছে। একজন মৃত মানুষকে সে দেখতে পায়, শুধু তাই না, তার মতো সেজে বসে থাকে রাতের বেলায়। পরিস্থিতি এর চেয়ে খারাপ হওয়ার আগেই তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। বেলার দিকে ফের পুলিশ আসে তদন্তের শেষ ভাগ রচনা করতে। পরিবারের সাথে কথা বলে রজতের ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডারের বিষয়টা উঠে আসে। রজতের মাকে উদ্দেশ্য করে বড় সাহেব বলেন, আপনারা একজন বিশিষ্ট ডাক্তারের পরামর্শ, আর উনি যেহেতু সুইসাইডাল, সুতরাং কোথাও ওনাকে একা ছাড়বেন। আমরা তো কেস এখানে ক্লোজ করে দিই, কিন্তু আসল কেস এখনো শেষ হয়নি। উনি সুস্থ হয়ে উঠুন কামনা করি। নমস্কার। ভদ্রলোক জীবনে এত রকম জিনিসের সম্মুখীন হয়েও কতটা ভদ্র ও মার্জিত তা অফিসারকে না দেখলে বোঝার উপায় নেই। ভদ্রলোক চলে গেলেন। শুধু যাওয়ার আগে ফ্ল্যাটের এক ভদ্রলোককে একটা মাত্র প্রশ্ন করেছিলেন, আচ্ছা, আপনি যে কাল দাবি করেছিলেন ওই বাড়ির মিসেস বৈদ্যকে আপনি দেখেছেন, তা আপনি সরাসরি ওনার মুখ দেখেছিলেন? উত্তরে ভদ্রলোক জানিয়েছিলেন, হ্যাঁ, আমি তো ওনাকে শেষবার দেখেছিলাম। উনি ছাদ থেকে নেমে তখন নিজের ফ্ল্যাটে ঢুকছিলেন। ভোজ দেখেছেন আপনি? উনি বিগত 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বড় সাহেব ভদ্রলোকের পিঠে একটা হালকা টোকা দিয়ে অভিবাদন জানিয়ে দ্রুত চলে যান সেই জায়গা ছেড়ে। সেই ভদ্রলোক চোখ মেলে তাকিয়ে থাকেন বড় সাহেবের যাওয়ার দিকে। যা শুনলেন তা যেন তার বিশ্বাস হতে চাইল না। গত দিনগুলোতে শুরু হওয়া পুলিশি দৌড় শেষ হলো যেখানে, ঠিক সেই জায়গা থেকেই আবার শুরু হলো ডাক্তারি দৌড়। ঠিক হয় আগামীকাল মানুষের দ্বিতীয় ঈশ্বরের কাছে তারা যাবে ছেলের প্রাণ ফিরিয়ে আনতে। রাত নামলে তটস্থ হয়ে থাকে পুরো বাড়ি। একমাত্র রজতের মনে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, বরং সে যেন খুশি হয় রাত্রি নেমে এলে। মিলি সারাটা সময় ধরে খেয়াল রাখে তার দাদা। কোনোভাবেই আজ রাতে আর শ্রীতমার শাড়ি গয়না তার দাদাকে হাত দিতে দেওয়া যাবে না। ঘরে এসে বসেছে তার বাবাও। রজতকে বিভিন্ন কথাবার্তায় ব্যস্ত করার চেষ্টা করছেন তিনি। ইন্ডাস্কোপটা জানিস? রজত বেশ বিরক্তির সুরেই বলে, ওদিকে টিভি আছে তো, চলে যাও না, দেখো না ওখানে বসে, আমি কিছু জানি না। আচ্ছা বাদ দে, ইলেকট্রিকের বিলটা জমা দিয়েছিস? রজত অত্যন্ত বিরক্ত হয়। সামনের একটা কাঁচের গ্লাস হাতে তুলে নিয়ে চিৎকার করে বলে, এই, আর একবার যদি বিরক্ত করেছিস তোদের সবকটার গলা কাটবো আমি, মনে থাকে যেন। সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাসটা নামিয়ে বিছানার উপর রেখে বাবু হয়ে বসে ক্রমাগত দুলতে থাকে রজত। তার চোখ চারপাশে ঘুরছে, কি যেন একটা দেখতে পাচ্ছে ও। মিলি রজতের দৃষ্টির দিকের সঙ্গে দিক মেলাতেই মিলির নজরে আসে সেই আবছা সাদা অবয়বটার কথা, যেটা মিলি এই বাড়িতে আসা থেকে বহুবার দেখতে পেয়েছে। মিলির মনে হচ্ছে সে সাদা আবছা ধোঁয়ার মতো জিনিসটা তার দাদার শরীরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রজতের মা ছুটে আসেন রান্নাঘর থেকে। তখনও একইভাবে রজত দুলে যাচ্ছে বিছানায়।
রজতের মা ইশারায় জানান রজতের সাথে কথাবার্তা না বলতে, রজতের থেকে দূরত্ব রেখে চলতে। সেই রাতে ঘটে আরও এক বীভৎস ঘটনা, যা পুরো পরিবারকে আবার করে ভাবতে বাধ্য করে দ্বৈত সত্তার তত্ত্ব নিয়ে। রাতে রজতকে একা একটা ঘরে রাখা কোনোভাবেই সেফ নয় দেখে রজতের মা আর বোন থেকে যায় রজতের সাথে। রাত খানিকটা গভীর হলে পুরো ঘর ভীষণ গরম হাওয়ায় ভরে যায়। ঘামে সারা শরীর ভিজে যায় মিলির আর রজতের মায়ের। মিলি চোখ খুলতেই ঘরের ছোট ডিম আলোতে দেখে রজত চেয়ে আছে তার দিকে মুখ করে। তার মুখ জুড়ে রয়েছে অদ্ভুত একটা বিশ্রী হাসি। কিন্তু এ কি, তার মুখ কেন পরিবর্তন হয়ে যাচ্ছে? দাদা! মিলি চিৎকার দিয়ে উঠে বসে বিছানার ওপর। সাথে সাথে তার মাও উঠে বসে। কি রে, কি হয়েছে? রজত তখন চুপ করে আছে দুজনের মাঝখানে আর তাকিয়ে তাকিয়ে হাসছে মিলির দিকে। মা, দাদা কেমন করছে? রজত এতক্ষণে উঠে বসে বিছানার ওপর। ওর চোখের সেই দৃষ্টি আজন্ম মনে থাকার মতো। ঘরের বড় আলোটা জ্বালালে রজতকে তারা দেখতে পায় অন্য এক রূপে। টকটকে লাল চোখে কালো মণিগুলোকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। রজতের মুখ আজ আর রজতের মতো নেই, যেন শ্রীতমার মুখ এসে জুড়ে বসেছে ঘাড়ের পরের অংশ থেকে। চোখ, কান, নাক, এমনকি হাসির শব্দটুকু পর্যন্ত আর রজতের নিজের নেই। আজ আর কোনো দ্বৈত সত্তাকে ধারণ করতে হয়নি রজতকে, বরং কোনো অশরীরীর শরীরটাই এসে জুড়েছে তার সাথে। রাতের ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে এই দৃশ্য দেখে নিজেকে সামলে রাখা যায় না। চোখের সামনে নিজের ছেলেকে একটু একটু করে এক অন্য মানুষে পরিণত হতে দেখছে রজতের মা। পাশের ঘরে চিৎকার শুনে এতক্ষণে তার বাবাও এসে উপস্থিত হয়েছেন এখানে। প্রথম অবস্থায় চোখ, নাক, ঠোঁটের পরিবর্তন হলেও এখন ধীরে ধীরে পুরুষালী লোমশ চেহারা একটু একটু করে গুটিয়ে যাচ্ছে, আর বাইরে বেরিয়ে আসছে এক নারীর কোমল মসৃণ ত্বক। প্রথমে হাতের আঙুল, ধীরে ধীরে হাত, উন্নত স্তন, পিঠ, সম্পূর্ণ শরীর বদলে যায় রজত থেকে শ্রীতমার শরীরে। রজতের পরে থাকা জামা কাপড় এখন বদলে গেছে সেই নীল শাড়িটাতে। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে উঠতে পারে না, কি করা উচিত আর কি উচিত না। হাঁ করে দাঁড়িয়ে দেখতে থাকে রজতের এই পরিবর্তন। শ্রীতমা, তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও, দয়া করো ওর ওপর। তুমি তো ওকে ভালোবাসো, কিন্তু দেখো এতে ওর ক্ষতি হচ্ছে। তুমি কি ওর এই পরিণতি সহ্য করতে পারবে? শ্রীতমা একটা ভাঙা গলায় খিলখিল করে হাসতে থাকে। ও আমার, আমি ওকে নিয়ে যেতে এসেছি আমার সাথে। আমি রোজ আসতাম, থাকতাম, কিন্তু তোমরা আমাকে আসতে দাওনি। সারাক্ষণ ঘিরে থাকলে আমি যে আসতে পারি না। আজ থেকে আমরা আবার একসাথে থাকবো। শ্রীতমা আবারও খিলখিল করে হেসে ওঠে। একটু করে পা এগোতে এগোতে পা বিছানা থেকে এগিয়ে এসে মাটিতে দেয় শ্রীতমা। রজত থেকে শ্রীতমাতে পরিণত হয়ে সে থামেনি, তার আরও পরিবর্তন একটু একটু করে প্রকাশ পেতে শুরু করেছে। শ্রীতমার সুন্দর নিষ্পাপ মুখটা বদলে গিয়ে এবার পরিণত হচ্ছে ওর জীবনের শেষ দিনের সেই মুখটায়। রজতের শরীরে বাসা বেঁধে থাকা শ্রীতমা এগিয়ে যায় লিভিং এরিয়ার দিকে। এই হাঁটা কোনো স্বাভাবিক হাঁটা নয়। চলার সময় বারবার দুপাশের হাঁটু দুদিক থেকে এসে ঠেকছে একসাথে, আর পায়ের নিচের দিকের অংশটা দূরে সরে যাচ্ছে একে অন্যের থেকে। যেন খুব খারাপভাবে তার পা ভেঙে যাওয়ায় আজ তার এই পরিণতি। ঘাড় কাত হয়ে আছে বাঁ দিক বরাবর। ঘাড় মোচকে ভেঙে দিলে যেমনটা দেখতে লাগে, পেছন দিক থেকে শ্রীতমাকে একেবারে সেরকম দেখতে লাগছে। কোনোভাবে সোফা পর্যন্ত হেঁটে গিয়ে ঝুঁক করে বসে পড়ে সোফার ওপর, আর তারপর সোফায় বসে মাথাটা হেলিয়ে দেয় পেছনের দিকে। এই পুরো ঘটনার সাক্ষী যদি কোনো একজন হতো, তবে বলা বাহুল্য সেই রাতে তাদের আর এক মুহূর্ত বেঁচে থাকতে হতো না। এতদিন মিলির মনে অনেক প্রশ্ন ছিল। বারবার তার মনে হতো এই ঘরে, এই বাড়িতে শ্রীতমা আছে। তার দাদার মনের মধ্যে তৈরি হওয়া সবটুকু তার নিছক মন গড়া কল্পনা নয়। আজ তার চাক্ষুষ প্রমাণ পাচ্ছে। মিলি সহ তার পরিবারের সবাই।
রজতকে তারা দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু যাকে দেখছে তাকেও চিনতে পারছে না রজতের পরিবার। এক ধার থেকে অজস্র কাটা ছেঁড়ার দাগ ফুটে উঠছে মুখের ওপর। ধীরে ধীরে বাড়তে থাকা লম্বা চুলের ফাঁক দিয়ে একটু একটু করে দৃশ্যমান হচ্ছে তার মাথার উপর দিয়ে গড়িয়ে চলা রক্তের স্রোত। একটু একটু করে দৃশ্যমান হচ্ছে নাক দিয়ে গড়িয়ে চলা রক্তের স্রোত। সেদিনের সেই কষ্ট পেয়ে মারা যাওয়া মেয়েটাকে দেখতে পাচ্ছে পুরো পরিবার, আর নিজের শরীর দিয়ে তার যন্ত্রণা অনুভব করে চলেছে রজত। শ্রীতমা নিজেও জানল না কতটা কষ্ট দিল সে তার প্রিয় পুরুষকে। শ্রীতমা, শ্রীতমা, তুমি ছেড়ে দাও আমার ছেলেটাকে। বদলে তুমি যা চাও আমরা তাই করবো। শুধু ছেলেটাকে প্রাণে মেরে ফেলো না তুমি। আমার ছেলেটাকে প্রাণে মেরে ফেলো না। আজ আমি এখানে শেষবারের জন্য এসেছি। এরপর আর কখনোই আমি আসতে পারবো না এখানে। আমার প্রিয় ঘর, আমার প্রিয় সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু রজত, ওকে তো আমি ছেড়ে যেতে পারবো না। ও তো একা থাকতে পারে না, তাই আমি ওকে এখন নিয়ে যাব। এই বলে ফের খিলখিল করে হেসে ওঠে শ্রীতমা। শ্রীতমার এই কথা শুনে পরিবারের সবাই ওর সামনে দাঁড়িয়ে আকুতি মিনতি করতে থাকে। বাদ যায় না রজতের বাবাও। শেষ চেষ্টা, তবু যদি এই অশরীরীর হাত থেকে ছেলেটাকে বাঁচানো যায়। কিন্তু এসব যে মূল্যহীন তা বোঝা গেল কয়েক মিনিটের মধ্যেই। শ্রীতমা সোফার সামনে থাকা টেবিলের ভেতর ড্রয়ার থেকে বার করে নেয় একটা ছুরি। এরপর আর এতটুকু সময় নষ্ট করে না শ্রীতমা। কেউ এসে ওর হাত থেকে কেড়ে নিতে যাবে এইটুকু সময় সে কাউকে দেয় না। যদিও শ্রীতমাকে ছুরি হাতে নিতে দেখা মাত্রই এগিয়ে যায় বাড়ির প্রত্যেকে, কিন্তু তাদের সব চেষ্টা এক লহমায় মিথ্যে করে দিয়ে চোখের পলক পড়ার সময়টুকু না দিয়ে শ্রীতমা নিজের পেট বরাবর লক্ষ্য করে ছুরি ঢুকিয়ে দেয়। ছুরি ঢোকানোর সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ভেসে যায় সোফা, টেবিল, মেঝের অংশটুকু। এত তাড়াহুড়োর মধ্যে কয়েকবার শ্রীতমাই কাজ করে বসে যে ওকে এগিয়ে এসে বাঁচানোর সময়টুকু কুল পায় না। একজন শরীরী মানুষের সাথে লড়াই করা যায়, কিন্তু একজন অশরীরী না। তার সামনে পৃথিবীর সমস্ত মানব শক্তিও সম্ভবত হার মানতে বাধ্য হয়। রক্তে ভেসে যায় সমগ্র জায়গা। বারবার আঘাতে শ্রীতমার হাত নিস্তেজ হওয়ার সাথে সাথে এগিয়ে আসে মিলি। রজতের মা বাবা ওর হাত থেকে ছুরি কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয় মিলি, কিন্তু এতে বিশেষ লাভ হয় না। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। খানিকক্ষণের মধ্যেই সবাই লক্ষ্য করে সেই শরীরের ওপর শ্রীতমার যে অবয়ব তৈরি হয়েছিল তা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। একটু একটু করে শ্রীতমার থেকে বদলে গিয়ে সেই ক্ষতবিক্ষত শরীরটা আবার ফিরে যাচ্ছে রজতের নিজের শরীরে। মুখের দাগগুলো মিলিয়ে গিয়ে রজতের মুখের আকৃতি প্রকাশ পাচ্ছে। শুধু থেকে যাচ্ছে রক্তে ভেসে যাওয়া রজতের নিথর দেহটা। অতিরিক্ত আঘাতে পেট থেকে মুখ থেকে রক্ত বেরিয়ে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে রজত। সোফার চারদিক ঘিরে ভোর হওয়ার অপেক্ষায় বসে থাকে রজতের পরিবার। ঘটনার আকস্মিকতা থেকে কোনোভাবে নিজেদেরকে সামলে নিয়ে পুলিশকে জানায় তারা। সকালে পুলিশ আসে। রজতের নিথর দেহটা নিয়ে যেতে যেতে বড় সাহেব শুধু একটা বলেন, কোনো উত্তর আসে না অপর দিক থেকে। পরিবারের কাছে মানুষকে দেওয়ার মতো আর কোনো উত্তর থাকে না এমন ঘটনার পর। নিয়ম মাফিক বাড়ি তল্লাশি চলে। কিছুক্ষণ পর তল্লাশ থেকে পাওয়া যায় বহুদিন আগে লেখা রজতের সেই চিঠিটা, যা তার জীবনের শেষ রাতে অর্থাৎ গতকাল রাতে সে নিজের মাথার বালিশের নিচে রেখেছিল, এবং তাতে একই হাতের লেখায় লেখা ছিল চিঠির তারিখ 2/4/2024। ময়নাতদন্তের রিপোর্ট আসে পুলিশের লাশ নিয়ে যাওয়ার পরের দিন সকালে। নাম রজত বৈদ্য, তারিখ 2রা এপ্রিল 2024, মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তপাত। এরপর ঘটেছিল আর মাত্র 2টি ঘটনা। সেই ঘটনাগুলোর সাথে শ্রীতমার সরাসরি কোনো যোগাযোগ ছিল কিনা তা কেউ জানতে পারেনি। প্রথম ঘটনা ঘটে রজতের শেষ কাজ সম্পন্ন করে ফেরার সময়।
রজতের শেষ কাজ সম্পন্ন করে বাড়ির পথ ধরেছে পরিবারের লোকজন। এই খবর বাড়ি অবধি পৌঁছানোর সাথে সাথে দেওয়ালে ঝুলতে থাকা শ্রীতমার বড় পোর্ট্রেটটা কোনো কারণ ছাড়াই দুম করে মাটিতে পড়ে একেবারে ভেঙে যায়। এতই খারাপ হয়ে গিয়েছিল সেই ছবির অবস্থা যে কেউ আর তা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে না। শেষমেশ ছবিটাকে ফেলে দিতে হয়। আর দ্বিতীয় ঘটনা ছিল বড় ঘরের জানলার বাইরে সেই গাছটাকে নিয়ে। রজতের মৃত্যুর কয়েকদিন পরেই প্রবল বৃষ্টি আর বজ্রাঘাত শুরু হয় একদিন। বজ্রাঘাতের এক পর্যায়ে কিছু অংশ এসে পড়ে গাছটার মাথায়, সঙ্গে সঙ্গে জলজ্যান্ত গাছটা পুড়ে ছাই হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই গাছটাকে কেটে ফেলা হয়, বদলে বসানো হয় একটা ছোট সুন্দর গাছ। এই দুই ঘটনার পর আর কখনোই সে বাড়িতে কোনো সমস্যা হয়নি। অন্য কেউ কখনো আর দেখতে পায়নি শ্রীতমাকে। শ্রীতমাকে হারানোর পর রজতের মধ্যে যে মানসিক সমস্যার জন্ম ছিল তাতে কোনো দ্বিমত ছিল না কারোর। কিন্তু তার মানসিক সমস্যা ছাড়াও যে অন্য সমস্যা ছিল স্বয়ং শ্রীতমাই, তার কেবল চাক্ষুষ প্রমাণ পেয়েছিল রজতের পরিবারের 3 জন। এতক্ষণ আপনারা শুনছিলেন দ্বৈত সত্তা, রচনা মৈত্রেয়ী ভট্টাচার্য। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রীতম, সৌম্যদীপ, বর্ণালী, দিব্যেন্দু, শঙ্খ, অস্মিতা, মৌপিয়া এবং ঋদ্ধি। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল সংযুক্তা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য, রণজয় এবং শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।